একুশে পরিবর্তনের ডাক বিজেপির, একুশের আগে উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। একুশে হারিয়ে যাওয়া গণতন্ত্র ফেরানোর দাবি বিজেপির। পরিবর্তন চাই তৃণমূলের স্লোগান বিজেপির মুখে। বিজেপির গণতন্ত্র বাঁচাও কর্মসূচিতে হুমকি হুঁশিয়ারি। পাল্টা বিজেপির হিংসার রাজনীতিতে সরব তৃণমূল। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা ওম প্রকাশ মিশ্র, বিজেপি নেতা প্রণয় রায়, সিপিএম নেতা কৌস্তব চট্টোপাধ্যায় এবং আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক। একবার দেখে নেওয়া যাক, আজকে ছিল গণতন্ত্র বাঁচাও ধর্না। বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপি এই আয়োজন করে। রাজ্যে গণতন্ত্র নেই, রাজ্যে আইন শৃঙ্খলা নেই, তা ফেরানোর দাবিতে। সেখান থেকে, সেই গণতন্ত্র বাঁচাও ধর্না থেকে ঝড় উঠল হুমকির। প্রথম হুমকি, আমাদের সরকারের দুটো কাজ হবে। প্রথম, যত আমাদের কর্মীদের বা অন্য লোকেদের ফলস কেস দেওয়া হয়েছে সব কেস আমরা তুলে নেব, একজনের উপরে কোনো মোকদ্দমা চলবে না। আর দ্বিতীয়, যে পুলিশ অফিসাররা এই পাপ কাজ করছেন, টিএমসির কথা শুনে আমাদের কর্মীদের মিথ্যা কেস দিচ্ছেন, ফাঁসাচ্ছেন, তাদের নামটাও লিখে রাখুন। 1 বছরের মধ্যে রিটায়ারমেন্ট হবে না, চাকরিও করতে হবে, বউ বাচ্চার মুখও দেখতে হবে। দুটো কাজ কিন্তু সমস্যায় পড়ে যাবেন। আমাদের রাজত্বে আমরা অন্যায় ভুলি না, মাফ করি, কিন্তু যারা ইন্টেনশনালি আমাদের কর্মীদের পরের পর কেস দিচ্ছেন, রেপ কেস, মার্ডার কেস, আর্মস কেস, কি না দিচ্ছেন, এনডিপিএস কেস, এরকম একটা দুটো কেস আপনাকেও খেতে হবে। আপনার গ্র্যাচুইটি পেনশনটাও আটকে যাবে, ছেলে মেয়ে পড়াশোনা করতে পারবে না, বউর জন্য ওষুধ দিতে পারবে না। ওষুধ বলে বলে দিচ্ছি আমি, ছাড়বো না। আমরা ভদ্রের সঙ্গে ভদ্র, ছোট লোক সঙ্গে খুব ছোট লোক। গণতন্ত্র বাঁচাও ধর্না, দ্বিতীয় হুমকি সেখান থেকে। যে সমস্ত পুলিশ অফিসার আজকের দিনে তৃণমূলের সঙ্গ দিচ্ছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত হবে আমাদের সরকার আসার পরে। যে সমস্ত পুলিশ অফিসার আজকের দিনে তৃণমূলের সঙ্গ দিচ্ছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত হবে আমাদের সরকার আসার পরে। গণতন্ত্র বাঁচাও ধর্না, সায়ন্তন বোস, দিলীপ ঘোষ। এরপরে তৃতীয় হুমকি, পুলিশকে যখন আমরা বলি কি করবো, পুলিশকে মিষ্টি খাওয়াবো না ফুল দিয়ে পুজো করবো, আর এরকম দুর্নীতিগ্রস্ত পুলিশকে আমরা পা চাটাবো। এইরকমই হুমকির ঝড় উঠল। এবার চতুর্থ হুমকি, সেই পুলিশ বাহিনীকে একটা হিজড়া বাহিনীতে পরিণত করেছে, ঘৃণা হয়। গণতন্ত্র বাঁচাও ধর্না, প্রণয় রায়। সেইখানে হুমকির পর হুমকি, আরো হুমকি আমরা দেখাবো। গণতন্ত্র ফেরাবেন আপনারা বলছেন, দাবি করছেন, আর এই তার আগে, একুশের আগে এরকম হুমকি মানুষ মেনে নেবেন না? প্রথম তো বলি যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র না থাকলেও আশা করি এখানে গণতন্ত্র থাকবে, আমি বিনা বাধায় বলতে পারবো, কারণ দুজন তৃণমূল আছে। তো দেখুন, বিজ্ঞান বলে প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া হয়। আপনারা যেগুলো হুমকি বলছেন সেটা হচ্ছে প্রতিক্রিয়া, আর ক্রিয়া যেটা হয়েছে, গতকাল ইটাহারের একজন কর্মীকে পুলিশ ডেকে নিয়ে গেছে এবং আজকে সকালে তার পরিবার জানতে পেরেছে তার মৃত্যু ঘটেছে, তার পোস্টমর্টেম হয়ে গেছে। এটা হচ্ছে ক্রিয়া। ক্রিয়া হচ্ছে হেমতাবাদে আমাদের একজন বিধায়ক যে চশমারা ছাড়া চলতে পারে না, বাড়ি থেকে কাউকে কেউ ডেকে নিয়ে গেল, ঝুলিয়ে দেওয়া হলো, এসপি স্পটে না গিয়েই বলে দিচ্ছে সেটা আত্মহত্যা। ত্রিলোচন মাহাতো থেকে শুরু করে এই মুহূর্তে 111 জন এবং প্রায় 1,75,000 কর্মীরা হয় জেলে আছে, নয় মিথ্যা মামলায় তাদেরকে জড়ানো আছে। এইগুলো হচ্ছে ক্রিয়া। তো প্রতিক্রিয়া আপনারা যেমন দেখাচ্ছেন, আমি বলবো ক্রিয়াগুলোকে দেখান। আচ্ছা, আজকে এই ক্রিয়ার জন্যই তো আমরা বলছি গণতন্ত্র নেই। গণতন্ত্র নেই বলেই তো সন্ময় বন্দ্যোপাধ্যায়, শফিকুল ইসলাম, তারা তো বিজেপি করে না, তারা তো সাংবাদিকতা করে। আজকে তারা সাংবাদিকতা করতে গিয়ে তাদের উপর কি হয়েছে, ওইটা হচ্ছে ক্রিয়া। অনুব্রত মণ্ডলের সামনে যে তৃণমূল কর্মী কালকে যে কথাটা বলেছে সেটা হচ্ছে ক্রিয়া।
আর তার প্রতিক্রিয়ায় অনুব্রত মণ্ডল যেটা বলেছে সেটা হচ্ছে ক্রিয়ার পাল্টা প্রতিক্রিয়া বিজেপি এইভাবে তুলে ধরছে। অর্থাৎ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজকে বারবার বলেছেন হেমতাবাদ হোক বা ইটাহার সমস্ত জায়গাতেই পোস্টমর্টেম চলে আসছে কয়েক মিনিটের মধ্যে, যে পোস্টমর্টেমের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। এইখানে চক্রান্ত দেখছেন তারা। এটা তো আমরা সবাই জানি, নাচতে না পারলে উঠোন বেঁকা। এখন রাজনৈতিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে কোনোভাবেই পলিটিক্যাল ন্যারেটিভটা বিজেপির পক্ষে যাচ্ছে না। ওই যে K3 কালিয়াগঞ্জ, করিমপুর, খড়গপুর, সেই ধাক্কা সামলাতে পারছে না বিজেপি। আর এখন দেখা গেছে যে একটা নয়, 3টা ফ্যাকশন হয়ে গেছে। এখন তথাগত রায় হচ্ছে আর একটা থার্ড ফ্যাকশন। মুকুল রায়, দিলীপ ঘোষ, তথাগত রায়, এরা এখন এই ফ্যাকশনালিজমের কনটেক্সটে আর দলে দলে তৃণমূল সমর্থকরা যুক্ত করতে পারছি আমরা বিজেপি থেকে যারা যুক্ত হতে চাইছেন, এবং সেটা প্রত্যেক জেলাতে হচ্ছে। তৃণমূল কংগ্রেসের অফিসে তারা যুক্ত হচ্ছে। তো এই রকম একটা কনটেক্সটে এরা বলছে যে ডেমোক্রেসি তো সারা ভারতবর্ষে আজকে বিপন্ন, সবাই জানে। আমরা জানি যে কি হচ্ছে জুডিশিয়ারিতে, কি হচ্ছে সেন্ট্রাল স্টেট রিলেশনসে, কি হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি সরকার আছে যেগুলিকে ভাঙার কি প্রক্রিয়া হচ্ছে, কিভাবে মণিপুরে যখন কংগ্রেস গভর্নমেন্ট ফর্ম করতে চলেছে তখন আর কি যিনি চিফ মিনিস্টার ছিলেন এবং হতে চলেছেন তার বিরুদ্ধে পুলিশ এজেন্সিগুলি লাগিয়ে দেওয়া হলো। আমরা দেখেছি রাজস্থানে কি হয়েছে, মধ্যপ্রদেশে কিভাবে পালাবদল হয়েছে, আমরা দেখেছি কর্ণাটকে কি হয়েছে। 8টা ইলেকশন হয়েছে রাজ্য বিধানসভাগুলিতে, মাত্র অরুণাচল প্রদেশে বিজেপি সংখ্যাধিক্য লাভ করেছে। না, কিন্তু দিলীপ ঘোষ দাবি করেছেন উত্তরপ্রদেশে গণতন্ত্র এনেছেন, এছাড়াও মধ্যপ্রদেশে গণতন্ত্র এনেছেন। দিলীপ ঘোষ দাবি করেছেন এগুলো। আপনি পাম্প করেন তাহলে সেটা তো ত্রিপুরায় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন, হয়ে যাবে না। এইটা সিপিএম এর ভোটে পাম্প হয়ে একটা 40% ভোট পেয়েছিল, সেটা মুখ থুবড়ে পড়েছে। সেই প্রক্রিয়াটা চলছে গণতন্ত্র বিপন্ন বিজেপির জন্য। উপদল গোষ্ঠী, সেই গোষ্ঠী সামলানোর জন্য আপনারা এইরকম চড়া সুর, হুমকির পর হুমকি। দেখুন, গোষ্ঠী যদি আপনারা বলেন ঠিক আছে, আমরা বলছি না, তৃণমূল বলছে। হ্যাঁ, তৃণমূল যদি বলে তাহলে এই যে মার্ডার গুলো হচ্ছে, সেই মার্ডারগুলো সলভ করা, তদন্ত করা, মার্ডার যাতে না হয় সেটা তো দেখার দায়িত্ব প্রশাসনের। তাহলে মমতা ব্যানার্জির প্রশাসন বলুক যে তারা চালাতে পারছে না। আর তৃণমূলে আমাদের বিজেপি কর্মীর 111 জন তো ছেড়ে দিন, তৃণমূলের কতজন কর্মী মারা গেছে, কতজন কর্মী খুন হয়েছে, সেই তৃণমূল কর্মীদের পরিবার বলছে যে তাদের তৃণমূল দলের কর্মীরাই খুন করেছে। আমরা তো হিসেব রাখছি, তার কারণ হচ্ছে আমরা হিসেব রাখছি এই যে তদন্তগুলো হচ্ছে না, যে পুলিশ অফিসারদের ব্যর্থতার জন্য, যে পুলিশ অফিসাররা তৃণমূল কংগ্রেসের সাথে ডেলিভারেটলি হাত মিলিয়ে করছে, তদন্ত হবে। সেই তদন্তে যদি তারা দোষী সাব্যস্ত হয় তার ব্যবস্থা হবে। অর্থাৎ 21-এ ক্ষমতায় আসছেন এবং ক্ষমতায় আসার পরে এইগুলো স্টেপ নেওয়া হবে না। আমার তো যে হুমকিগুলো শুনে মনে হচ্ছে তো মাৎসন্যায় আসার প্রক্রিয়া শুরু হয়েছে। মানে সেই গোপাল পাল সাম্রাজ্য প্রতিষ্ঠার আগে বাংলার যে অবস্থা ছিল, সেই মাৎসন্যায় প্রতিষ্ঠা হবে বিজেপিতে আসলে। এটা তো আমরা জানি যে বিজেপিতে এমনি গোষ্ঠী দ্বন্দ্বে বিভিন্ন। বিজেপির গণতন্ত্র তো গত 2 দিন আগে ডক্টর কাফিল খান বলেছেন, জেল থেকে বেরিয়ে তিনি প্রথম বললেন যে এসটিএফ, ইউপির এসটিএফ আমাকে অন্তত এনকাউন্টার করেনি, এই জন্য আমি কৃতজ্ঞ। এবং তার তো ভূমিকা আমরা দেখছি সংবাদ মাধ্যমে স্বাধীনতার প্রশ্নে 180টা দেশের মধ্যে ভারতবর্ষ এখন 142। সংবাদ মাধ্যমকে পর্যন্ত সঠিকভাবে তার নিরপেক্ষভাবে চলতে দেওয়া হচ্ছে না। আপনি ভেবে দেখুন, আজকে প্রধানমন্ত্রীর মন কি বাত, যে মন কি বাতকে বাতে ভরসা করে সারা ভারতবর্ষ জুড়ে মিথ্যাচারের স্লোগান বয়েছে, সেই মিথ্যাচারের বিরুদ্ধে মানুষ আজকে দলে দলে ডিসলাইক দিচ্ছেন। ভাবা যায় আজকে লাইকের তুলনায় ডিসলাইকের পরিমাণ ক্রমশ বাড়ছে। আজকে আমরা দেখছি 35 লক্ষ। আমার তো এখানেই প্রশ্ন, 21-এর আগে এত 9 মাস আগে থেকে যে হুমকি প্রণয়দা, তাতে তো মাৎসন্যায়ের আশঙ্কাই করবেন রাজনৈতিক বিশ্লেষকরা। আপনারা বারবার হুমকিটা দেখছেন, কিন্তু ঘটনাগুলো দেখুন। একটি লোককে পুলিশ বাড়ি থেকে ডেকে নিয়ে গেল,
পুলিশ বলছে তাকে নাকি জিজ্ঞাসাবাদের সময় তার মৃত্যু ঘটেছে, ঠিক আছে মৃত্যু ঘটেছে, তার পরিবারকে জানাবে না পুলিশ যে এর মৃত্যু ঘটেছে? রাত্রিবেলায় তার পোস্টমর্টম হয়ে যাবে? কোন রাজ্যে আমরা বাস করছি? একে আপনি বলছেন যে অন্য জায়গার কথা বলছেন, আরে এটা পশ্চিমবঙ্গে চলছে, পশ্চিমবঙ্গে আমরা রাজনীতি করছি। অন্য জায়গায় যদি কিছু হয়ে থাকে সেখানকার মানুষ সেখানকার সরকারকে দেখবে, পশ্চিমবঙ্গ সরকার তো উত্তরটা দেবে। একটা লোককে বাড়ি থেকে পুলিশ ডেকে নিয়ে গেল, তারপরে তার মৃত্যু ঘটলো, বাড়িতে একটা খবর দেবে না যে আপনার লোকটির মৃত্যু ঘটেছে? কিছু বলতে চান? এই অভিযোগটাই করছেন তো পুলিশ জোর করে এগুলো করাচ্ছে। আমি খুব ছোট করে বলছি যে জিয়াগঞ্জে, মুর্শিদাবাদের জিয়াগঞ্জে এক মাস্টারমশাইয়ের মৃত্যুকে কেন্দ্র করে কি নোংরা রাজনীতি করেছিল। চোপড়াতে দুইজন কিশোর কিশোরীর হত্যাকে সামনে রেখে যে গোটা উত্তরবঙ্গে আগুন জ্বালানোর আর কি প্রচেষ্টা করেছিল। প্রশাসনের কাজ করছে, কোনো কাস্টোডিয়াল ডেথকে আমরা অ্যাকসেপ্ট করি না, সাপোর্ট করি না। এইরকম কিছু হলে অতি অবশ্যই ব্যবস্থা হবে। প্রশাসনকে কাজ করতে দিন। আপনারা ভাবছেন যে এখানে সাম্প্রদায়িক সম্পৃক্তি নষ্ট করবেন, ল অ্যান্ড অর্ডার প্রবলেম ক্রিয়েট করবেন, বদলার কথা বলছেন, হিংসার কথা বলছেন, পুলিশের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করতে চাইছেন। এগুলির মাধ্যম দিয়ে আপনাদের ফ্রাস্ট্রেশন তৃণমূল কংগ্রেসের দাবি হচ্ছে হিংসার রাজনীতি করছে বিজেপি। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। কি দেখছেন ভবিষ্যৎ? পুলিশি ব্যর্থতা নাকি এই হুমকির রাজত্ব, কি হবে? না দেখো, এটা তো ঠিক যে একটা ডেমোক্রেটিক সোসাইটিতে যে মাপকাঠিগুলো থাকে সেটা হলো রুল অফ ল, আইনের শাসন, একটা পিসফুল এক্সিস্টেন্স অফ অল দ্য পলিটিক্যাল পার্টি, সবগুলো রাজনৈতিক দলের একটা সহ অবস্থান থাকে মিনিমাম লেভেলে। সেটাই পার্লামেন্টারি ডেমোক্রেসি প্রত্যাশা করে। সংসদীয় গণতন্ত্র ডিমান্ড করে যে ভায়োলেন্স ফ্রি সোসাইটি, অর্থাৎ হিংসামুক্ত রাজনৈতিক ব্যবস্থা, হিংসামুক্ত একটা সমাজ ব্যবস্থা। আমি আরেকটা এর মাপকাঠি যুক্ত করতে চাই, সেটা হলো সম্মানের সাথে উন্নয়ন। এবার মানুষ বিচার করবে যে রুল অফ ল পশ্চিমবাংলায় আছে কিনা, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে কিনা, শান্তিপূর্ণ সমাজ আছে কিনা, হিংসামুক্ত সমাজ গড়ে উঠেছে কিনা, রাজনীতি হিংসাতে পশ্চিমবাংলার কোথায় অবস্থান, এবং পঞ্চায়েত নির্বাচনের যে অভিজ্ঞতা, বিশ্বনাথ চক্রবর্তী, সেই অভিজ্ঞতা সাধারণভাবে আমি তোমায় বলি, প্রথম তিনটে যদি দশক আমি দেখি, তাহলে দেখো বিধানচন্দ্র রায়ের শাসনকালটা যদি একমাত্র বাদ দিলে, কারণ ওই সময়ে জ্যোতি বসুর লেখা বা অন্য বিরোধী দলের নেতারা পরিষ্কার বলেছেন যে শাসক দলের সম্মান করত বিরোধীদের। আমি জানতে চাইছি এই দুটো বিষয়কে আপনি কিভাবে দেখছেন? একদিকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ, আরেকদিকে বিজেপি নেতাদের হুমকির সুর। এই দুটো বিষয়কে কিভাবে দেখছেন একটু সংক্ষেপে? না দেখো, আমি খুব পরিষ্কার করে বলি যে লাস্ট কয়েকটা রেজিম যদি দেখি, তাহলে মানে হিংসা এবং তার কাউন্টার হিংসা, মানে ভায়োলেন্স কাউন্টার ভায়োলেন্স, এটা যেন পশ্চিমবাংলার রাজনীতির একটা বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ রাজনীতির পরিবর্তন যখন আসছে তখন একটা হিংসা কিন্তু ইম্পর্টেন্ট ইস্যু, মানে বিষয় হচ্ছে। তুমি যদি দেখো 2007, 8, 9, 10, 11 এই পর্যায়ে কিন্তু একটা বড় হিংসা চলেছে, কখনো সিঙ্গুর, কখনো নন্দীগ্রাম, কখনো নেতাই। হিংসার রাজনীতিটা কিন্তু পরিবর্তনের আগে পেছনে কিন্তু আমি সবসময় স্পষ্ট দেখতে পাই। আমি আসবো, কারণ দিলীপ ঘোষ আজকে 34 বছরের যে শাসন সেটাও টেনে এনেছেন। তিনি বলেছেন যে সিপিএম পুঁতে ফেলতো মাটিতে, হাড়গোড় পাওয়া যায় পরবর্তী সময়, আর তৃণমূল টেকনিক বদল করে এখন ঝুলিয়ে দিচ্ছে। আসবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। 21শে পরিবর্তনের ডাকের সঙ্গে সঙ্গে হুমকি হুঁশিয়ারি বিজেপি নেতৃত্বের। সিপিএম এর আমলে মাটিতে পুঁতে দেওয়া হতো, হাড়গোড় পরবর্তী সময়ে পাওয়া যায়, আর তৃণমূল টেকনিক চেঞ্জ করে ঝুলিয়ে দিচ্ছে খুন করে তাদের কর্মীদের। দিলীপ ঘোষের বক্তব্য। সিপিএম তার একটা বিরোধীদের আটকাবার টেকনোলজি আবিষ্কার করেছিল, তাদেরকে মেরে পুঁতে দিত, জ্যান্ত হয়তো পুঁতে দিয়েছে, এখন হাড়গোড় পাওয়া যাচ্ছে। টিএমসি এর পোতাপুতির মধ্যে নয়, যেমন সিপিএম এর আমলে আমাদের এখানে পাতাল রেল হয়েছে কলকাতায় মাটির ভেতর দিয়ে, টিএমসি আমলে আর পাতাল রেল করতে পারবেন না, মেট্রো রেল আকাশের উপর দিয়ে যায়। তাই তারাও টেকনোলজিকে পাল্টেছেন, আর মেরে পুঁতে দেন না, মেরে গাছে ঝুলিয়ে দিচ্ছে। একজন কর্মীকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে, একজনকে মেরে হাই টেনশন লাইনের উপরে পোস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে, যেখানে মানুষ উঠতেই পারে না সেখানে গিয়ে গলা জড়িয়ে দিচ্ছে। কাউ যদি বলতে হয় একজন এমএলএ বলতে সুরক্ষিত নন, যে লোকটা হাঁটতে পারে না, ঝড় বাদলার রাতে
2 কিলোমিটার দূরে গিয়ে গলায় দড়ি দিচ্ছে, তার গায়ে এক ফোঁটা জল লাগেনি, এটাও বিশ্বাস করতে হচ্ছে। সেখানেও বলা হচ্ছে আত্মহত্যা, কোনো তার প্রমাণ নেই। আমি যদি বিশ্বনাথ চক্রবর্তীর কথাটা ধরি, কৌস্তব চট্টোপাধ্যায়, এটা তার মানে পরম্পরা। একদিকে পুলিশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ এবং তার সঙ্গে সঙ্গে মাটিতে পুঁতে ফেলার অভিযোগ, মাটিতে পুঁতে হাড়গোড় পাওয়া গেছে, এরকম প্রচুর অভিযোগ উঠেছে সিপিএম এর আমলে এবং তারপরে তৃণমূল কংগ্রেসের আমলে পাওয়া গেছে। এই পরম্পরা চলবে না, সবার প্রশ্নের উত্তর দিতে হবে তার কোনো মানে নেই। উনি কি বললেন, আপনি যার বাইট দেখাচ্ছেন, এখানে শুরুতে শুনলাম কে দুজন তৃণমূল, কে দুজন বিজেপি, চ্যানেল কেন্দ্রিকে প্রোগ্রাম কি নিয়ে হচ্ছে, আজকে যে 3টে বিষয়ে যে হুমকি নিয়ে প্রোগ্রাম হচ্ছে, আমার তো মনে হয় যারা এই হুমকি দিচ্ছে, যে ধরনের আজকে হুমকি, রাজ্য সরকার এবং পুলিশের তাদের অ্যারেস্ট করা উচিত। সাহস নেই তৃণমূলের সরকারে, তৃণমূলের সরকার ক্রিপল করে গেছে, তাদের সাহস নেই অ্যারেস্ট করার। বিজেপি যে জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের দেশকে এবং রাজ্যকে, তারা গণতন্ত্র নেই আমাদের রাজ্যে, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। যা বলছে ওরা ঠিক, কিন্তু কারা বলছে? আমি আজকে এই প্রোগ্রাম চলাকালীন খানিকটা চুপ করেছিলাম, অনেকক্ষণ বাদে বলার সুযোগ আমাকে অয়ন্দা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। কিন্তু এই চলাকালীন প্রোগ্রাম আমার কাছে একটা এনডিটিভির একটা বাইট আমার কাছে এলো, আপনার কাছেও এসে যাবে, খানিকক্ষণ বাদে চালাতে পারবেন। 3 বছরের একটা ছোট্ট মেয়ে গণধর্ষণ করে খুন হয়েছে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে। বিগত 20 দিনে সেখানেই 5 নম্বর ঘটনা ঘটলো। আজকে বলছে সাংবাদিকদের, বিজেপির এখানে সে বলছেন সাংবাদিকদের নেই। আরে সাংবাদিকদের দুজন সাংবাদিক পরপর খুন হয়ে গেল 1 মাসে। একজন সাংবাদিককে 5 রাউন্ড গুলি করা হলো তার 2 মেয়ের সামনে উত্তরপ্রদেশে। এখন পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই, কিন্তু পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই বলে যারা চিৎকার করছেন, তারা কি দেশে গণতন্ত্র আনতে পারছেন? জুডিশিয়ারি নিয়ে কি অবস্থা দেশে? আমি যেটা কথাটা বলছি যে রাজ্য নিয়ে আলোচনা করছি। না, মডেল তো ফলো করতে হবে। কোথা থেকে আসছেন, কোথায় দেশে তো সরকারে আছেন, কোনো ভূমিকা নিতে পারছেন না, ফুল বদলে লাভ নেই। আমি বলছি মুখগুলো সব একই। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে আলোচনা হচ্ছে এখানে বিজেপি তৃণমূল, এই যে তরজা চলছে, তাতে দেখুন নেতাদের মুখে ফিল্মি ডায়ালগ। মানুষের জন্য কি হবে, এসএসসি হবে কি হবে না, টেট হবে কি হবে না, প্রাইমারি আপার প্রাইমারি পরীক্ষা হবে কি হবে না, এসব শুনবেন না। এ ওকে মারবে, এখানে মারবে, ওপর লাশ পড়বে শ্মশানে, এ হুমকি দিচ্ছে। রাজনৈতিক কদর্চতা সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আর বিজেপি নামিয়ে নিয়ে আসছে। আসলে তারা বুঝতে পারছে, একটা বাইনারি তৈরি করার চেষ্টা করছে। তৃণমূল যদি রাজ্যে শক্তিশালী হয় তাহলে বিজেপিও শক্তিশালী হবে, বিজেপি যদি শক্তিশালী হয় তাহলে তৃণমূলও শক্তিশালী হবে। আমি আবার বলছি, ফুল পাল্টে লাভ নেই, মুখগুলো সব একই। প্রণয় রায়, দেখুন, নির্বাচনে যে রাজনৈতিক হিংসা হয়, নির্বাচনের দিন যে বোম পড়ে মানুষ খুন হয়, রাজনৈতিক সংঘর্ষে পশ্চিমবঙ্গে যত মানুষ খুন হয়, ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে, কেরল ছাড়া অন্য কোনো রাজ্যে তেমন হয় না। এখন কৌস্তব যে কথাগুলো বলছে, এই যে সংস্কৃতি, এই সংস্কৃতি এলো কোথা থেকে? এই সংস্কৃতি তো বামপন্থীদের সংস্কৃতি। 34 বছর যারা শাসন করেছে, কেবলমাত্র বিরোধী দল করার জন্য কেন মানুষকে খুন হতে হবে? বিজেপি শাসিত রাজ্যে আইন শৃঙ্খলা সমস্যা থাকতে পারে, কিন্তু উত্তরপ্রদেশে নির্বাচনের দিন কাউকে খুন হতে হয় না। কেউ খুন হলে কি সন্ত্রাস, হিংসা? না, অন্য জায়গায় ঘোরাবেন না। রাজনৈতিক হিংসা কেবলমাত্র বিরোধী দল করার জন্য হিংসা, কেবলমাত্র বিরোধী দল করার জন্য খুন হওয়া, এর সাথে আইন শৃঙ্খলা অন্য জায়গায় ঘোরাবেন না। কেউ বলতে পারে না যে কোনো খুন হবে না, আইন শৃঙ্খলা নেই। এই হচ্ছে আইন শৃঙ্খলা নেই, রাজনৈতিক হিংসা আছে। আজকে যে কথাটা বলছি, রাজনৈতিক হিংসা আছে, কেবলমাত্র বিরোধী রাজনীতি করার জন্য খুন করা হয়েছে এবং এটা তৃণমূলের জামানায় চলছে। সিপিএম এক সময় বলেছিল তাদের বিকল্প হচ্ছে উন্নততর বামফ্রন্ট। সত্যিকারই আমরা একটা উন্নততর বামফ্রন্ট সরকার দেখছি, যেখানে সিপিএম ছেড়ে গেছিল সেখান থেকে তৃণমূল কংগ্রেসে গিয়ে নিয়ে যাচ্ছে। বিরোধী রাজনীতি করলেই খুন করা হচ্ছে, পরিবর্তন করে বিরোধী রাজনীতি করলেই খুন করা হচ্ছে। একদম সিপিএম কে করছি না, বাবু যখন চলে যাচ্ছে করছি না, তখন সিপিএম চলে গেলে অসুবিধা হয় না। এই রাজ্যে সিপিএম তো তৃণমূলের সহযোগী, সেই জন্য সিপিএম এর হচ্ছে না, বিরোধী মুখ হলেই খুন করা হচ্ছে। ঠিক আছে, শুনলাম, বুঝলাম যে বিজেপি হিংসায় বিশ্বাস করে, শুধু তারা ইলেকশনের দিনে, নির্বাচনের দিনে আর কি তারা হিংসায় বিশ্বাস করে না, তারা সাম্প্রদায়িক হিংসায় বিশ্বাস করে। তাদের স্পেশালাইজেশন হচ্ছে কমিউনাল রায়ত, এবং সেটাতে তাদের পারদর্শিতা সব জায়গায় আছে। 92 সালের পরে গুজরাটে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গে প্রত্যেকটি সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে। আপনার মুর্শিদাবাদে কালী মন্দির ভেঙে দেওয়া হয়েছে, এখানে প্রকাশ্যে আসে না, এটা বাস্তবতা, এটা বাস্তবতা। তুমি জানো না, আমি মিছিল বের করা যায় না, এটা বাস্তবতা, এটা বাস্তবতা। এবং তুমি বারবার করে বললে তোমার বিরুদ্ধে কেস হবে,
পড়ুন না। আরে 1,75,000 মানুষকে দিয়েছে, 1,75,000 কর্মীকে দিয়েছে, আরেকটা বাড়বে। ভয় করি না, ভয় করি না, সত্য কথা বলতে ভয় করি না। সঞ্চালক আপনি ঠিক করুন যে কে বলবে। ওমপ্রকাশ মিশ্র একটা কথা বললেন যে উত্তরপ্রদেশে যে হিংসাটা হচ্ছে তা বছরভর হচ্ছে। যদি কেউ রিউমার করে, ফলস ইনফরমেশন কে সামনে রেখে রাজনীতি করতে চায়, তাদের বিরুদ্ধে ক্যালকাটা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাকশন নেবে। এই ঘটনার কথা বলা হয়েছে, ওটার বিরুদ্ধে অলরেডি অ্যাকশন শুরু হয়ে গেছে। প্রণয়, তুমি ওটার মধ্যে পড়ো না। বিপন্ন করবার চেষ্টা করো, আমার বিরুদ্ধে অ্যাকশন নেই, আমি চ্যালেঞ্জ করছি। অ্যাকশনটা কিন্তু স্ট্রঙ্গার অ্যাকশন নেওয়া দরকার আছে। আমি ওমপ্রকাশদার কাছে আসবো। আজকে বিজেপি সিপিএম অভিযোগ করলো যে যারা এই ধরনের হুমকি দিচ্ছে তাদেরকে ইমিডিয়েট গ্রেফতার করা উচিত। যেমন ধরুন আজকে মানস বন্দ্যোপাধ্যায়, বীরভূমের বিজেপি নেতা অনুব্রত মণ্ডল এতদিন হুমকিও দিয়েছেন, হুঁশিয়ারিও দিয়েছেন এবং বিভিন্ন সময়ে তার মন্তব্য ঘিরে বিতর্ক উঠেছে, কিন্তু সেই অনুব্রত মণ্ডল দেয়নি, পুলিশের সিকিউরিটি নিয়ে পুলিশকে বলছে বোম মারবো। অনুব্রত মণ্ডল সিকিউরিটি নিয়ে পুলিশকে বলছে বোম মারবো। আর একই ঘটনা বিজেপি করছে। বিজেপি যে নেতা যে কথা বলেছে তাকে অ্যারেস্ট করা উচিত। দেখুন 2021 সালে যেদিন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের মুখে ক্ষমতায় আসবে, সাধারণ মানুষ দুহাত তুলে যেদিন ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করবে, আজকে ওই যিনি মোটা মতো ওই অনুব্রত বাবু যিনি বিজেপি কর্মীদের ভয় দেখাচ্ছেন, আপনাকে বলে যাচ্ছি আপনি সেদিন মৃত্যু ভয় কাকে বলে দেখতে পাবেন। আপনি সেদিন মৃত্যু ভয় কাকে বলে দেখতে পাবেন। আপনাকে সেদিন আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির বিজয় মিছিল বেরোবে, আমাদের ভারতীয় জনতা পার্টি প্রত্যেক শহরে শহরে, প্রত্যেক গ্রামে গ্রামে গেরুয়া আবির ছড়িয়ে দেবে। সেদিন আপনাকে আমরা একটা চাইনা ডলিতে বাঁধবো আর পেছনে একটা চাইনা টলিটা মাঝে মাঝে দাঁড়িয়ে যাবে, রুলারটা এগিয়ে যাবে। আপনি সেদিন বুঝবেন মৃত্যু ভয় কাকে বলে। এইখান থেকে আরো আলোচনা, তর্ক বিতর্ক হবে। একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। বীরভূমের বিজেপি নেতা মানস বন্দ্যোপাধ্যায়ের হুমকি দেখিয়ে বিরতিতে গিয়েছিলাম। এখান থেকেই সুমন বন্দ্যোপাধ্যায়, কৌস্তভেদের বক্তব্য, সিপিএম এর বক্তব্য যে এই ধরনের মানুষকে কেন গ্রেফতার করা হবে না। আপনি কি মনে করেন? এক নম্বর, কেন পুলিশ সক্রিয় নয় এই ব্যাপারে? এবং প্রণয়দা বলছেন তো, বুক চিতিয়ে বলছেন যত খুশি মামলা করুক, ভয় পাই না। আসলে পুলিশ অ্যারেস্ট করতে পারবে না, কারণ অনুব্রত মণ্ডলও অ্যারেস্ট করতে পারে না। সরকারি দলের নেতা সে সরকারি পুলিশকে অ্যারেস্ট করবে বলছে, তখন অ্যারেস্ট করতে পারেনি, আজকে বিজেপিকে কি করে অ্যারেস্ট করবে? আমি তোমার সময় বলি, আমি বলছি যে নেতার কথা দেখাচ্ছেন সেই নেতা ছোটবেলায় হয়তো পরিবার থেকে নীতি শিক্ষা পেলেও পরবর্তীকালে যে দলে ঢুকেছে সে দলে নীতি শিক্ষা নেই, তারই তো প্রতিফলন ঘটছে। এই ধরনের কথা যারা বলেন, তারা এই ধরনের এই মানসবাবুর মতো যারা এই ধরনের কথা বলেন তাদের জনগণ নেই। আমার কথা হচ্ছে যে গণতন্ত্রের কথা তো বলছেন, গণতন্ত্র মানে মানুষের পাশে থাকা। তাহলে গণতন্ত্রই বলছে যে আইএসআই একটা সদ্য একটা রিপোর্ট পেশ করেছে, সমীক্ষা রিপোর্ট, তাতে ভারতবর্ষের 76% পরিবার বলছে যে অতিমারির সময় কেন্দ্রীয় সরকার মানুষের পাশে দাঁড়ায়নি। এর থেকে বড় কি হতে পারে? গণতন্ত্রহীনতার এর থেকে বড় ছবি কি হতে পারে? আমরা কেন্দ্রীয় সরকারকে, পিএমওকে দেখছি যে তারা একটা স্কিম তৈরি করছে যে 55 বছরের অধিক হলে 3 মাসের নোটিশে সরকারি কর্মীকে বসিয়ে দেবে। ভারতবর্ষের এই যে অর্থনৈতিক অবস্থা, সেই অর্থনৈতিক অবস্থাতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীও আগামী দিনে তারা বেকার হতে পারে। তাহলে সরকার মানুষের পাশে নেই। অন্যদিকে পশ্চিমবঙ্গের গণতন্ত্রের কথা বললে আমি দুটো উদাহরণ দেব। যে আজকেই খবর আছে যে 700 কার্ডে চিকিৎসা পেয়েছেন এর মধ্যে 11.5 লক্ষ মানুষ, আর আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে 8 লক্ষ কৃষকের কাছে কিষাণ ক্রেডিট কার্ড পৌঁছে যাবে। অর্থাৎ মানুষের পাশে যারা থাকবে তারাই মানুষের সমর্থন পাবে, তারাই মানুষের পাশে থাকবে, গণতন্ত্রকে তারাই প্রকৃত অর্থে চিহ্নিত করতে পারে। প্রণয় রায়, আপনারা এই হুমকির সুর দেখুন, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা যখন তাদের ন্যায্য ডিএ চায় তখন মুখ্যমন্ত্রী বলেন ঘেউ ঘেউ করবেন না। সর্বশিক্ষা মিশনের টাকা কেন্দ্র থেকে আসার পরেও
পার্শ্ব শিক্ষকরা কেন্দ্রের হারে তাদের বেতন পান না, তা দিয়ে কি কেনা হয় আমরা জানি না। আর তারপরে সেই ইস্যুগুলো তুলছেন না তো? না, সেই ইস্যুগুলো তো তুলছি, আন্দোলনে হুমকি, সেই ইস্যুগুলো তুলছি বলেই তো আমাদের কর্মীকে খুন করতে হচ্ছে। সেই ইস্যুগুলো তুলছি বলেই তো এই ওম প্রকাশ দাস স্টুডিওতে হুমকি দিচ্ছে, কেস দিয়ে দেবে। সেই ইস্যুগুলো তুলছি বলেই তো প্রকাশ্যে হুমকি দিচ্ছে যে আমাদের এগেইনস্টে কেস দেবে, আমাদেরকে খুন করা হচ্ছে। তৃণমূল এবং পুলিশ মিলে খুন করছে বিজেপি, কারণ সেই ইস্যুগুলো তুলছি, মানুষের ইস্যুগুলো তুলছি আমরা। বিশ্বনাথ চক্রবর্তী, আজকে যে হুমকিগুলো শুনলেন, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে নিন্দা করতে পারেন? আমি কিন্তু বলিনি। আসছি ওম প্রকাশ দা, আসছি প্লিজ। যে কোনো রাজনৈতিক বিশ্লেষক হিসেবে নিন্দা করতে পারেন? যে কোনো ধরনের হিংসা গণতন্ত্রে কাম্য নয়, এবং যারা হিংসা করছে তাদের অ্যারেস্ট করা হচ্ছে না কেন? আজকে আমি প্রশ্ন তুলতে চাই, পুলিশ কতটা মানে দলদাসে পরিণত হয়। সায়ন্তন বসু যখন থানা জ্বালানোর কথা বলে, কেন্দ্রীয় শাসক দলে যেহেতু আছে, তুমি সায়ন্তন বসুকে ধরে না। আবার তুমি দেখো জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মন্ডলরা যখন হিংসা পুলিশের উপরে বোম মারো বলে, তখন ধরে না, কারণ পুলিশও জানে যে শক্তের ভক্ত পুলিশ। সাধারণ মানুষের জন্য যে নির্যাতনটা পুলিশ করে, কিন্তু কেন্দ্রীয় শাসক হলেই তুমি মুক্ত পেয়ে মানে তার নেতাকে ধরবো না, মানে সায়ন্তন বসুরা সেই কারণে ধরে না, দিলীপ ঘোষকে বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না, আবার একইভাবে অনুব্রত জ্যোতিপ্রিয়দের নেয় না। আমার দুটো প্রশ্ন, দাঁড়াও এক সেকেন্ড, দুটো প্রশ্ন। একটা হলো যে প্রসিডিউরাল ডেমোক্রেসিতে কেন ন্যাশনাল ইলেকশন কমিশন পশ্চিমবাংলাকে বছরকে বছর একটা হিংসাত্মক রাজ্য বলে? কেন পশ্চিমবাংলাতে একাধিক দফায় নির্বাচন করতে হয়? কেন সর্বাধিক সেন্ট্রাল ফোর্স লাগে? কেন পশ্চিমবাংলা নির্বাচন আসলে মানুষের মৃত্যু ঘটে? কেন পঞ্চায়েত নির্বাচনে 100 মৃত্যু ঘটেছে? জাতীয় নির্বাচন কমিশনের অশোক লাভাসাকে কেন সরিয়ে দিল? তার কারণ হচ্ছে 21 সালের নির্বাচনের সময় তিনি নির্বাচন কমিটির ওই নির্বাচন কমিশনের প্রধান হতেন। এটাও সমালোচনা করুন, তাকে কেন সরিয়ে দেওয়া হলো? আরে কেউ সরিয়ে এটাই তো বলছি, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তিনি কথা বলেছেন। বিশ্বনাথ চক্রবর্তী বেশ কয়েকটা প্রশ্ন তুললেন, যে প্রশ্নগুলো একেবারে সিপিএমও তুলছে। পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না? অয়ন, আমি মনে করি যে সার্বিকভাবে যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন, তাদের দায়িত্ব রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যাতে কোনো বিশৃঙ্খলার একটা জায়গা না থাকে। এবং এটা ঠিক যে আমাদের ডেমোক্রেসি ডেফিসিট রয়েছে, সারা দেশে রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গেও রয়েছে বেশ কিছু কনটেক্সটে, কেন কি সেখানে অ্যাডমিনিস্ট্রেশন কতটা সেন্সিটিভ এবং সেটা কতটা রেসপন্সিবল, কতটা অ্যাকাউন্টেবল। আমি ব্রডলি মনে করি যে আনফর্চুনেটলি আমাদের প্রায় 5 দশক থেকে একটা রাজনৈতিক প্রতিস্পর্ধা এবং সেটা হিংসায় বদল হয়ে যাওয়া, এটা আমরা দেখেছি। কিন্তু এটাও আবার একটা বাস্তব যে আজকের পরিস্থিতিতে এটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রিত, অনেকটাই কমে এসেছে। এবং সার্বিকভাবে যদি দেখা হয়, ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো রিপোর্টটা, পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু তুলনামূলকভাবে ভালো হচ্ছে। এটা পারফেক্ট নয়, অতি অবশ্যই পারফেক্ট নয়, আরো বেশি সেন্সিটিভ হতে হবে, আরো অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। এবং আমরা আজকে সরকারে রয়েছি এবং আমাদেরও দায়িত্বটা আরো বেশি, এটাতে আমি এগ্রি করি। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে যারা একটা রাজনৈতিক দল হিসাবে হিংসাকে সামনে রেখে রাজনীতি করতে চায়, যাদের রাজনৈতিক প্রোগ্রামের মধ্যে হচ্ছে আর কি ভায়োলেন্সকে তারা ইনস্টিটিউশনালাইজ করতে চায়, আমরা বিধানসভা আর কি তাদের মূল নেতৃত্বে বিধানসভা এবং আমি মনে করি মাঝখানে বলুন প্লিজ, কিপ কোয়াইট, মাঝখানে বলো না। এবং আমি মনে করি যে গভর্নমেন্ট মাস্ট বি সেন্সিটিভ। সেন্ট্রাল গভর্নমেন্ট গণতন্ত্র ধ্বংস করছে সবাই জানি, রাজ্যে আমাদের
অতি অবশ্যই দেখতে হবে এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার সেটা চেষ্টা করছে। ওই চেষ্টাটাকে আরো বেশি করে ফলপ্রসূ করতে হবে, আরো বেশি করে শক্তিশালী করতে হবে, কোনো লাইফ। আর এর মধ্যেই 2011-র পর আবার রাজ্যে পরিবর্তনের ডাক। এই সমস্ত হুমকি হুঁশিয়ারির মধ্যে তৃণমূলের সেই স্লোগান এবার বিজেপির গলায়। 21-এর ভোটে তৃণমূল সরকারকে পরিবর্তনের ডাক গেরুয়া শিবিরের এবং সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি। রাজ্যে আরো এক পট পরিবর্তনের ডাক। 21-এর ভোটে রাজ্যে পরিবর্তনের ডাক দিলেন দিলীপ ঘোষ। আমি বলে দিচ্ছি বন্ধুগণ, আজ হোক কাল হোক সত্তা পরিবর্তন হবে। আর কমাস পরে সরকারের বিসর্জন হবে গঙ্গাতে। নবান্ন থেকে গঙ্গা বেশি দূর নয়, এই বিসর্জনের বায়না বাইতে আরম্ভ করে। मैं आपको विश्वास दिलाता हूं, भारतीय जनता पार्टी की सरकार बनेगी, 100% लोगों की सेवा करेगी। सोनार बंगला जो रविनाथ टेलर का सपना था उसको पूरा करने का काम भारतीय जनता पार्टी की सरकार करेगी। उन्हें भारत माता की। বিধানসভা ভোট স্বাধীনতা যুদ্ধ স্লোগান তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই লড়াইয়ে আমরা এমন ভাবে জিতবো যে আগামী দিনের ভারতবর্ষকে মানুষকে স্বাধীনতা ফিরিয়ে দেবে বাংলা। 21-এ সেই লড়াই হবে যে লড়াই বাংলার মানুষ শুধু নয়, সারা ভারতবর্ষকে স্বাধীনতা ফিরিয়ে দেবে বাংলা। তার আগে ভার্চুয়াল সভা থেকেই অবশ্য বিজেপি সুরটা বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। बंगाल सोनार बांग्ला ममता जी के नेतृत्व में नहीं बनता। आप भारतीय जनता पार्टी के हाथ में बंगाल की कमान दे दो, 5 साल में हम सोनार बांग्ला बनाकर आपको दिखाएंगे, सोनार बांग्ला बनाकर। লক্ষ্য 21-এর ভোট, লক্ষ্য বাংলার তাক দখল। তাই শুক্রবার থেকে রাজ্য জুড়ে শুরু হওয়া বিজেপির গণতন্ত্র বাঁচাও কর্মসূচিতেও চলল স্বপ্ন ফেরি। পশ্চিমবঙ্গের মানুষকে আমরা আশ্বস্ত করতে চাই যে গণতন্ত্র আজকে স্বপ্ন হয়ে গেছে, যে গণতন্ত্রকে খুঁজতে হয় আমাদের। কোথায় গণতন্ত্র? সেই গণতন্ত্রকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। প্রতি আক্রমণে তৈরি তৃণমূলও। দিলীপ ঘোষের এগুলো দিবাস্বপ্ন থেকে যাবে, উনি কিছুই করতে পারবেন না তৃণমূল কর্মীদের। আবার তৃণমূল কংগ্রেস ভোটে জিতে ক্ষমতায় আসবে, আর দিলীপ ঘোষ ওই টিভিতে ইন্টারভিউ দিতেই ব্যস্ত থেকে যাবে। 21-এর ভোটের আজ 20-তেই চড়তে শুরু করেছে। নিউজ 18 বাংলা। কৌস্তব, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটি গাওয়ার প্রাসঙ্গিকতা তার মানে এখন নেই? না, আমি কথাটা বলছি, আসলে বিজেপি তৃণমূল তারা প্রত্যেকেই একই। আসলে যা কিছু করব ক্ষমতা এলে করব। দেশে তো ক্ষমতায় আছেন, কিছু করতে পারছেন না। কথাটা হলো ওই যে সুমনদা বলার চেষ্টা করছিলেন, কারেক্টলি সুমনদা বলেছেন যে মন কি বাতের প্রোগ্রামে নরেন্দ্র মোদী ডিসলাইক পড়েছিল, ঠিকই পড়েছে। একই রকম ভাবে 21 তারিখের ভার্চুয়াল সভায় আপনি যদি দেখেন 15,000-16,000 কমেন্টস পড়েছে। চাকরির প্রার্থীরা কমেন্টস করছে যে চাকরি হচ্ছে না কেন। একই রকম ভাবে একটা বললে হবে না, বিচারিতা করলে হবে না। আবার একই রকম ভাবে দেখবেন আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি কমেন্ট বক্স বন্ধ করে দিয়েছেন ফেসবুকে। তার প্রোফাইল পিকচারে গিয়ে, পার্থবাবুর প্রোফাইল পিকচারে গিয়ে চাকরির প্রার্থীরা তারা বলছেন যে দুর্গাপুজোর যেমন প্রতি বছর হয় তেমন এসএসসি পরীক্ষা চাই। আসলে এইগুলোকে ঢেকে দেওয়ার চেষ্টা হচ্ছে, রাজনৈতিক কদর্যতা। দিলীপ ঘোষ যেভাবে কথা বলছে ওনাকে অ্যারেস্ট করা উচিত। অ্যারেস্ট করতে পারবে না তৃণমূল কংগ্রেস, কারণ সময় মতো অনুব্রতদের অ্যারেস্ট করেনি। নিজের সরকারের পুলিশকে যখন বোম মারার কথা বলছে তখন মমতা ব্যানার্জি বলছে ওর মাথায় অক্সিজেন কম যায়। আমরা বলছি এটা দ্বিচারিতা, এভাবে সরকার চলতে পারে না। আমার শেষ যে কথাটা, আমার শেষ যে কথাটা, আমি কথাটা বলিনি, কথাটা বলেনি, সব বাজে কথা বলে লাভ নেই, বাজে কথা বলে লাভ নেই, বাজে কথা বলে লাভ নেই। ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না, চাকরি পাবে না তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলে। রাজ্যে গণতন্ত্র নেই, রাজ্যে চাকরি কমেছে, পশ্চিমবঙ্গে 40% বেড়েছে। কোথায় কিভাবে? আপনার বেড়ে ওঠা এই রাজ্যেই আপনার 10 কোটি রেশন কার্ডের মতো। আপনি কি মনে করেন মমতা ব্যানার্জি 10 কোটি রেশন কার্ড দিয়েছি সেটার মতো মিথ্যে? আবার নতুন করে সোনার বাংলা করতে হবে? এত পিছিয়ে আমরা? দেখুন, পিছিয়ে চেয়ে বড় কথা হলো যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, এটা তো বাস্তব, এটা তো দেখতে পাচ্ছে, সাধারণ মানুষ তো দেখতে পাচ্ছে। প্রতিবাদ যদি কেউ করে তাকে পুলিশি হেনস্থা করা হচ্ছে, তার উপর আক্রমণ হচ্ছে, এটা তো বাস্তব। তো আজকে সেই জায়গায় আমাদের একটাই বক্তব্য যে পশ্চিমবঙ্গে আমরা গণতন্ত্র ফিরিয়ে দেব। পশ্চিমবঙ্গের মানুষের যে বাক স্বাধীনতা,
এখানে আজকে একটি বড় টিভি চ্যানেলের নিউজ এডিটরকে দেখে 5 ঘন্টায় থানায় জেরা করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই টিভি চ্যানেলটির সাহস হয়নি সেটাকে নিউজ করার। প্রথম সারির একটি সংবাদপত্রের সম্পাদককে হেয়ারস্ট্রিট থানায় 5 ঘন্টায় জেরা করা হয়েছে, পরে সেই সম্পাদক রেজিগনেশন দিয়েছে। আর আরামবাগ টিভি সন্ময় বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিরা যখন তার প্রতিবাদ করছে ইউটিউব চ্যানেলে, তখন তাকে অ্যারেস্ট করে কি হেনস্থা করা হচ্ছে। শফিকুল ইসলাম, আজকে সংখ্যালঘুদের কথা বলা, শফিকুল ইসলামের উপর হেনস্থা হলো, সেই অবস্থা পশ্চিমবঙ্গে চলছে। আমরা এই পরিবেশ ফিরিয়ে দেব, মানুষের যে বাক স্বাধীনতা, সেই বাক স্বাধীনতাকে ফিরিয়ে দেব। একদম, বাক স্বাধীনতা নেই, বাক স্বাধীনতা ফিরিয়ে দেবে। তৃণমূল কংগ্রেসের বাক স্বাধীনতা হরণ করেছে, বিজেপি ফিরিয়ে দেবে। ওম প্রকাশ দার কাছে যাব, এই বিষয়গুলো নিয়ে একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। 21শে পরিবর্তনের ডাক, গণতন্ত্র ফিরিয়ে আনবেন বিজেপি নেতৃত্ব, এরকমটাই দাবি। গণতন্ত্র খুঁজতে হচ্ছে এখন। ওম প্রকাশ দা, বাক স্বাধীনতা নেই, বাক স্বাধীনতা নিয়ে আসবে বিজেপি। অয়ন, আমার মনে হয় যে তোমার স্টুডিওতে আমাদের সম্পূর্ণভাবে গণতান্ত্রিকভাবে তুমি সঞ্চালনা করছো, আর বিজেপি নেতা প্রণয় রায় আছে, এত ভালো বলে, এত বেশি বলে, আর সবাইকে সুযোগ দিয়েছে, খুব ভালো। আজকে কত জায়গায় বিজেপি প্রোগ্রাম করেছে পশ্চিমবঙ্গে, ন্যাচুরালি তাদের পার্টিটা গ্রো করেছে না, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছে। কোন জায়গায় শুনেছে যে তাদের প্রোগ্রামে বাধাপ্রাপ্ত হয়ে গেছে তারা? দিলীপ ঘোষ কিন্তু অভিযোগ করেছেন, দিলীপ ঘোষ বলেছেন মঞ্চ ভাঙা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, ডেকোরেটরদের হুমকি দেওয়া হয়েছে। কমপ্লিট করতে দাও। তারা চেষ্টা করছে যদি প্রভোগ করা যায়, তারা চেষ্টা করছে যাতে প্রভোগ করা যায়, অথচ এটা মনে রাখা উচিত। অনেকে বলছে না একে গ্রেফতার করা উচিত, ওকে গ্রেফতার করা উচিত। এটা হচ্ছে একটা ডিসিশন, গভর্নেন্স আর অ্যাডমিনিস্ট্রেশন তাদের এটা হচ্ছে ডিসক্রিশন, যে কোনটা করবে, কোন জায়গায় লাঠি মারবে, কোন জায়গায় আর কি ব্যারিকেড দেবে। হ্যাঁ, আর বিজেপি তো আবার হচ্ছে পেলেট গান ব্যবহার করে কাশ্মীরের ক্ষেত্রে। হ্যাঁ, অনেক জায়গায় গুলি চালায়, অনেক জায়গায় এজেন্সিগুলিকে লাগায়। হ্যাঁ, তো তার ফলে পশ্চিমবঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনটা এমন একজনের কাছে আছে দায়িত্বে, হু ইজ সেন্সিটিভ, who is responsible and who is also very responsive. তাই জন্য কোন জায়গায় আমরা কোনো ফাঁদে পা দেব কি দেব না, অ্যাডমিনিস্ট্রেশন কি অ্যাকশন নেবে আর কোন ক্ষেত্রে আমার নিজে মনে হয় যে অ্যাকশন নেওয়া উচিত, কিন্তু সেটা আজকে অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করবে। যিনি এখন মুখ্যমন্ত্রী কত সেন্সিটিভ, 2006-এর 30শে নভেম্বর বিধানসভার, তখন তিনি মেম্বার ছিলেন না, হঠাৎ বিধানসভায় পৌঁছে গেলেন, গিয়ে বললেন আমাকে পুলিশ মেরেছে। আজ অব্দি কেউ দেখাতে পারবে না সেই ভিডিওটা যেখানে যেখানে মমতা ব্যানার্জিকে পুলিশ মারছে, অথচ বিধানসভা ভাঙা হলো। এইটা হচ্ছে সেন্সিটিভ মুখ্যমন্ত্রী, সেই কালচারটাই তো আছে। আর প্রভোকেশনের কথা বলছেন, এতদিন আমাদের দলের নেতা কর্মীদের উপর যে অত্যাচার হয়েছে, যদি আমাদের প্রভোকেশন থাকতো তাহলে আমরা বিধানসভা ভাঙতাম। আমরা ভাঙায় বিশ্বাস করি না, আমরা গণতন্ত্র বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। সুযোগ এলে পরে আপনারাও বিধানসভা ভাঙবেন। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা আন্দোলন করছি। আমি বিশ্বনাথ চক্রবর্তী রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এটার ব্যাখ্যা চাইব যে মুকুল রায়ের প্রশংসায় পঞ্চমুখ কৈলাস বিজয়বর্গীয়। তিনি বললেন এই রাজ্যের রাজনীতিতে চাণক্য মুকুল রায়। তার আগে যখন কৈলাস বিজয়বর্গীয় পৌঁছলেন ধর্ণা মঞ্চে, দিলীপ ঘোষ বেরিয়ে গেলেন, কেউ কারোর দিকে তাকালেন না। দেখাবো একবার কৈলাস বিজয়বর্গীয় বক্তব্য। बंगाल की राजनीति के चाणक्य और ममता जी को ममता जी बनाने वाले, वो मुख्यमंत्री की कुर्सी पर बैठाने वाले आदरणीय मुकुलदा, जरा तालियां बजाकर मुकुलदा का स्वागत करें। अब जो बैठा सकता है वो नीचे भी उतार सकता है, तो नीचे उतारने का संकल्प मुकुलदा ने ले लिया है। দলের অবস্থানটা কি দেখছেন আপনি? না দেখো, এখানে একটা পরিষ্কার দীর্ঘদিন ধরে লড়াই চলছে। সেই লড়াইটা এই যে সেন্ট্রাল লিডারশিপের একাংশ, বিশেষ করে কৈলাস বিজয়বর্গী মনে করেন যে মুকুল রায়কে দিয়েই তৃণমূলকে বধ করতে হবে এবং এটা অনেক সহজ হবে। আবার অন্যদিকে দিলীপ ঘোষরা মনে করেন যে না,
আমরা একটা ভিন্ন কালচার, ভিন্ন সংস্কৃতি নিয়ে বিজেপিটাকে তৈরি করব, বিজেপিটাকে প্রতিষ্ঠা করব। ফলে দীর্ঘদিন গত 1.5 বছর ধরে কিন্তু এই লড়াইটা তৃণমূলের মধ্যে চলছে যে মুকুলের লাইন ধরে চলবে নাকি দিলীপ ঘোষের লাইন দিয়ে চলবে। ফলে তারই রিফ্লেকশন তুমি আজকের কর্মসূচিতে দেখেছো। আমার জাস্ট একটাই অবজারভেশন আছে, দেখো কংগ্রেস মুক্ত ভারতও যেমন গণতান্ত্রিক হতে পারে না, ঠিক তেমনি ভাবে বিরোধী মুক্ত পশ্চিমবাংলার যে ডাক তৃণমূল নেতা নেত্রীরা বছরকে বছর দিয়েছে এবং যেভাবে বাম কংগ্রেসের পঞ্চায়েত পুরসভাগুলো দিনের পর দিন দখল করেছে, তা সেইটা কিন্তু আমি মনে করি যে গণতন্ত্রের চরম আঘাত। বিরোধী মুক্ত সিপিএমের বিরুদ্ধে এই অভিযোগ রাজ্যের কথা বলেছেন ওম প্রকাশ দা, আপনারা খুব সংক্ষেপে। আমি এগ্রি করি, বিরোধী মুক্ত চাই না, তোমরা থাকো, সবাই থাকো। সুমন দা, না আমরা এরকম চাই না, কেন হবে? গণতন্ত্র সবার জায়গায় থাকবে, বিশ্লেষকরা থাকবে, সুমন বন্দ্যোপাধ্যায়ের মতো বিশ্লেষকরা থাকবে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। 45 বছরের মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক অভিজ্ঞতা 45 বছরে, আর কিভাবে তিনি নিগৃহীত হয়েছেন তার একাধিক ভিডিও প্রণয়দা চাইলে তাকে পাঠিয়ে দেন। আমার কথা হচ্ছে যে গণতন্ত্র বিজেপিতে আছে। আগে তো জানতাম বিজেপির একমাত্র চাণক্য হচ্ছেন অমিত শাহ, তা এখন মুকুল রায়ও চাণক্য হয়েছেন। তার মানে বিজেপিতে যারাই আছে তারাই চাণক্য। ওরা যে গণতন্ত্র আছে সেই জন্যই তো কথাগত রায় খারিজ করে দিয়েছেন দিলীপ ঘোষকে। এটাই তো গণতন্ত্র বিজেপি। এইটা দেখে মানুষ আপনাদের উপর নির্ভর করবে। কেউ মানুষের কথা কেউ বলছেন, মানুষের কথা মানুষের সাথে কেউ তৃণমূল বলছেন। দেখুন, আমাদের তো ব্যক্তি নির্ভর দল নয়, আর আমাদের একটা পোস্ট, বাকি সবাই ল্যাম্প পোস্ট না। একটি গণতান্ত্রিক দল, নির্বাচিত এমএলএরা, দল কিন্তু নির্বাচিত এমএলএরা না না নির্ঘোষ তখন নেই, না না এইগুলো না না এইগুলো আরে মঞ্চে নেই, কত ভোটে নির্বাচিত জিজ্ঞেস করো তো। না না এইগুলো নির্ভর যেগুলো দল যারা একটা কোম্পানি চালায়, আমাদের সময় ভাইপোর কোম্পানিতে এগুলো আলোচনা হয়। আগামী 21-এর আগে রাজনীতি যে আরো উত্তপ্ত হবে তা একদম পরিষ্কার। শেষ করছি, সবাইকে ধন্যবাদ, সঙ্গে থাকুন।